স্যার, আপনাকে কতদিন খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কোথায় ছিলেন আপনি? আমার স্মৃতিশক্তি হারানোর পর আমি আর বলতে পারি না কোথায় ছিলাম। দেশের জন্য জীবন দিয়েছি, যৌবন দিয়েছি। ঠিক আছে স্যার, চলুন, আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সেই পাগল যাকে মানুষ পাথর মারছিল, আর্মি অফিসার গাড়ি থামিয়ে তাকে স্যালিউট কেন করলেন? এই পাগল, দেখতে পাস না বড় সাহেবরা আসছেন, ওদিকে যা। তোমরা কি জানো এই ব্যক্তিটি কে, যাকে তোমরা পাগল বলছো, পাথর মারছ? জানো সে কে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুধু আপনাদের চোখ ভেজাবে না, বরং আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে। এটি সেই অজ্ঞাত নায়কের কাহিনী যাকে পৃথিবী পাগল ভেবে পাথর মেরে আসছিল, কিন্তু যার বুকের মেডেল আর শরীরের ক্ষতচিহ্নগুলো এই দেশের সুরক্ষার সাক্ষ্য দিচ্ছিল। ভাবুন, যে তেরঙ্গাকে আমরা এবং আপনারা বছরে দুবার উড়িয়ে ভুলে যাই, সেই তেরঙ্গার রক্ষার জন্য একজন মানুষ নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আজকের এই ঘটনাটি মানবতা এবং দেশপ্রেমের এমন এক দৃষ্টান্ত যা শুনে আপনার বুক গর্বে ভরে উঠবে। তাহলে চলুন শুরু করি এই শিহরণ জাগানো দাস্তান। দুপুর 2টো বাজছিল এবং উত্তর ভারতের একটি ছোট শহরের মূল মোড় অর্থাৎ ঘণ্টাঘর চক পুরোপুরি পুড়ছিল। মে মাসের গরম আর লু হাওয়া বইছিল। রাস্তার পিচ গলে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ভিড়ভাট্টার মোড়ের এক কোণে আবর্জনার স্তূপের পাশে এক অদ্ভুত মানুষ বসেছিল। তার চুল জটার মতো জট পাকানো আর ধুলো মাখা ছিল। দাড়ি বড় হয়ে গিয়েছিল, যাতে হয়তো বহু মাস চিরুনি পড়েনি। তার শরীরে কাপড়ের নামে নেকড়া ঝুলছিল, যা হয়তো সে কোনো ডাস্টবিন থেকে কুড়িয়েছিল। সেই লোকটি নিজের মনেই কিছু বিড়বিড় করছিল। আসা যাওয়া করা মানুষজন তাকে ঘৃণার নজরে দেখছিল। কেউ তাকে পাগল বলছিল, তো কেউ নোংরা ভিখারি। মোড়ের মাথায় একটি ফলের দোকান ছিল, যার মালিক সোহনলাল খুব রাগী ছিল। সেই পাগল লোকটি সোহনলালের দোকানের পাশে পড়ে থাকা একটি পচা কলা তোলার জন্য এগিয়ে গেল। ক্ষুধা মানুষকে পশু বানিয়ে দেয়, আর সে তো মানসিকভাবে অসুস্থ ছিল। সে হাত বাড়াতেই সোহনলাল চিৎকার করে উঠল, আরে ও পাগল, এখান থেকে হট, আমার খদ্দের নষ্ট করছিস, পালা এখান থেকে, নয়তো লাঠি দিয়ে মারব। সেই লোকটি ভয় পেল না। সে এক অদ্ভুত হাসির সাথে সোহনলালের দিকে তাকালো এবং একদম সাবধান অ্যাটেনশন মুদ্রায় দাঁড়িয়ে পড়ল। সে নিজের কপালে হাত রেখে সোহনলালকে স্যালিউট করল এবং জোরে বলল, জয় হিন্দ স্যার, শত্রু সীমান্তে আছে, আমরা পিছিয়ে যাব না। সোহনলাল এবং সেখানে দাঁড়িয়ে থাকা কিছু ছেলে অঝরে হাসতে লাগল। এক ছেলে বলল, আরে এ তো পাগল ফৌজি, রোজের এটাই ড্রামা, সারাদিন নিজেকে বর্ডারে ভাবে। দ্বিতীয় ছেলেটি মজা উড়িয়ে রাস্তা থেকে একটি পাথর তুলে সেই পাগলের দিকে ছুঁড়ে মারল। পাথরটি সরাসরি লোকটির কপালে লাগল। রক্তের এক সরু ধারা বেরিয়ে এলো, কিন্তু সেই পাগল না ব্যথার তোয়াক্কা করল না রক্তের। সে শুধু নিজের স্যালিউট ভাঙল না, সে তেমনই টান টান হয়ে দাঁড়িয়ে রইল যেমন কোনো সিপাহী তার কমান্ডারের সামনে দাঁড়িয়ে থাকে। তার চোখে এক অদ্ভুত জেল্লা ছিল, যা পাগলপন নাকি জেদ কেউ বুঝতে পারছিল না। সেই লোকটি সেখান থেকে সরে মোড়ের মাঝখানে থাকা একটি খুঁটির কাছে চলে গেল। সেই খুঁটিতে কেউ 15ই আগস্ট একটি ছোট প্লাস্টিকের তেরঙ্গা লাগিয়েছিল, যা এখন ছিঁড়ে নিচে পড়ার উপক্রম হয়েছিল। সেই পাগল দৌড়ে সেখানে গেল এবং সেই পড়ে যাওয়া পতাকাটিকে নিজের নোংরা হাতে এমনভাবে লুফে নিল যেমন কোনো মা তার পড়ে যাওয়া সন্তানকে বাঁচায়। সে সেই নোংরা পতাকাটি নিজের ছেঁড়া জামা দিয়ে পরিষ্কার করল, সেটিকে চুমু খেল এবং নিজের পকেটে রেখে দিল। মানুষ এগুলো দেখছিল আর বলছিল, দেখো নাটক, এই পাগল এবার পতাকা নিয়ে নাচবে। ঠিক তখনই দূর থেকে সাইরেনের শব্দ শোনা যেতে লাগল। এটি পুলিশের জিপের সাইরেন ছিল না, এটি ছিল সেনাবাহিনীর গাড়ি বহরের গুরুগম্ভীর সাইরেন। শহরের মানুষ জানত যে আজ আর্মির নতুন জেনারেল সাহেব শহরের আর্মি ক্যান্ট পরিদর্শনে আসছেন। পুলিশকর্মীরা তৎক্ষণাৎ মোড়ের ট্রাফিক থামিয়ে দিল। বাঁশি বাজাতে বাজাতে হাবিলদাররা চিৎকার করতে লাগল, সবাই পিছনে সরে যাও, রাস্তা খালি করো, আর্মির কনভয় আসছে, কেউ মাঝখানে আসবে না। ইন্সপেক্টর রাঠি নিজের জিপ থেকে নামলেন এবং লাঠি উঁচিয়ে সেই পাগলের দিকে তেড়ে গেলেন, যে তখনও রাস্তার ধারে দাঁড়িয়ে সেই প্লাস্টিকের পতাকাটি সোজা করার চেষ্টা করছিল। ইন্সপেক্টর ধমক দিয়ে বললেন, এ পাগল, দেখতে পাস না সাহেবরা আসছেন, ওদিকে যা, নর্দমার পাশে গিয়ে বস, তোর গন্ধে সাহেবের মেজাজ বিগড়ে যাবে, চল ভাগ। ইন্সপেক্টর তাকে ধাক্কা দিলেন। লোকটি টাল খেল, কিন্তু সেই ইন্সপেক্টরকেও পাল্টে স্যালিউট করল এবং বলল, স্যার, মিশন সফল হয়েছে, রিপোর্টিং ফর ডিউটি স্যার। ইন্সপেক্টর নিজের কপালে হাত দিলেন। তিনি 2 হাবিলদারকে ইশারা করলেন একে ধরে পিছনে দাঁড়িয়ে দিতে।
হাবিলদাররা সেই পাগলকে দু হাতে ধরে ভিড়ের পিছনে ঠেলে দিল। তখনই সামনে থেকে আর্মির কনভয় দেখা গেল। সবার আগে মিলিটারি পুলিশের বুলেট ছিল, তার পিছনে জিপ এবং মাঝখানে ছিল একটি কালো রঙের চকচকে টাটা সাফারি, যাতে 3টে স্টার লাগানো ছিল। এই গাড়িটি ছিল লেফটেন্যান্ট জেনারেল বিক্রম সিংয়ের। বিক্রম সিং ভারতীয় সেনাবাহিনীর একজন অত্যন্ত কঠোর এবং সম্মানিত অফিসার ছিলেন। তার নাম শুনলেই শত্রুটা কাঁপত। পিছনে সেনা ট্রাকের এক লম্বা লাইন ছিল। কনভয় ধীরে ধীরে মোড় দিয়ে পার হচ্ছিল। জেনারেল বিক্রম সিং নিজের গাড়ির পিছনে সিটে বসে বাইরের দৃশ্য দেখছিলেন। তার নজর ভিড়ের ওপর ছিল। ঠিক তখনই তার গাড়ি সেই জায়গা দিয়ে গেল যেখানে ভিড়ের পিছনে সেই পাগল লোকটি দাঁড়িয়েছিল। হাবিলদাররা তাকে ধরে রেখেছিল, কিন্তু যেই সেই পাগলটি সেনার গাড়ি আর তার ওপর লাগানো তিরঙ্গা দেখল, তার ভেতরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে হাবিলদারদের হাত ঝটকিয়ে দিল। সে সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, অ্যাটেনশন! তার গলার স্বরে এমন তীক্ষ্ণতা এবং তেজ ছিল যে আশপাশের মানুষ থমকে গেল। সেই পাগল ভিড় ছিঁড়ে সামনে চলে এলো এবং রাস্তার ধারে একদম সাবধান হয়ে দাঁড়িয়ে পড়ল। সে চিবুক উপরে তুলল, বুক চওড়া করল এবং নিজের ডান হাতের তালু কপালে রেখে এমন এক নিখুঁত স্যালিউট দিল যা দেখে যে কোনো ফৌজি শিহরিত হবে। তার জামা কাপড় ছেঁড়া ছিল, শরীর নোংরা ছিল, রক্ত ঝরছিল, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি এতটাই সঠিক ছিল যেন সে কোনো প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে। জেনারেল বিক্রম সিংয়ের নজর সেই পাগলের উপর পড়ল। গাড়ি আগে বেরিয়ে গিয়েছিল, কিন্তু জেনারেল সাহেব এমন কিছু দেখেছিলেন যা তাকে অস্থির করে তুলল। তিনি সেই পাগলের দাঁড়ানোর ভঙ্গি দেখেছিলেন, তিনি তার হাতের সেই ক্ষতটি দেখেছিলেন, এবং সবথেকে বড় কথা, তিনি তার চোখে সেই আগুন দেখেছিলেন যা তিনি 15 বছর আগে অন্য এক সিপাহীর চোখে দেখেছিলেন। জেনারেল বিক্রম সিং তৎক্ষণাৎ ড্রাইভারকে আদেশ দিলেন, গাড়ি থামাও, স্টপ দ্য কার। ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক কষল। টায়ারের কান ফাটানো আওয়াজের সাথে পুরো কনভয় থেমে গেল। পিছনের ট্রাক আর জিপগুলোও থেমে গেল। পুলিশকর্মীরা ঘাবড়ে গেল। ইন্সপেক্টর রাঠি দৌড়ে এলেন যে হয়তো সুরক্ষায় কোনো ত্রুটি হয়েছে। জেনারেল বিক্রম সিং দরজা খুলে গাড়ি থেকে নিচে নামলেন। তার বুটের আওয়াজ রাস্তায় প্রতিধ্বনিত হল। তার উর্দিতে লাগানো মেডেলগুলো সূর্যের আলোয় চকচক করছিল। তিনি নিজের কালো চশমা খুলে পিছনের দিকে তাকালেন। সেখানে সেই পাগল তখনও স্যালুট মুদ্রায় দাঁড়িয়েছিল, তার হাত নিচে নামেনি। জেনারেল বিক্রম সিং ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলেন। পুরো মোড় দম বন্ধ করে দেখছিল। সোহনলাল এবং পাথর মারা সেই ছেলেরা ভয়ে কাঁপছিল। তাদের মনে হলো জেনারেল সাহেব এবার এই পাগলকে মার খাওয়াবেন, কারণ সে রাস্তা আটকেছে। ইন্সপেক্টর রাঠি মাঝখানে এসে বললেন, স্যার, আই এম সরি, এটি এখানকার পাগল, মাথায় সমস্যা আছে, আমি এখনই একে সরিয়ে দিচ্ছি। এই সিপাহী, নিয়ে যাও একে। জেনারেল বিক্রম সিং হাতের ইশারায় ইন্সপেক্টরকে চুপ থাকতে বললেন। তার দৃষ্টি শুধু সেই পাগলের ওপর টিকেছিল। জেনারেল সাহেব সেই নোংরা এবং দুর্গন্ধযুক্ত লোকটির একদম কাছে গিয়ে দাঁড়ালেন। সেই লোকটি তখনও স্যালিউট করেছিল। তার দৃষ্টি সামনে স্থির ছিল, চোখের পলকও পড়ছিল না। জেনারেল বিক্রম সিং কম্পিত স্বরে ডাকলেন, মেজর, মেজর রণবীর। এই নাম শুনতেই সেই পাগলের শরীরে এক শিহরণ হল। তার হাত ধীরে ধীরে নিচে নামল। সে নিজের ঘোলাটে চোখে সামনে দাঁড়িয়ে থাকা উর্দিধারী ব্যক্তিকে দেখল। স্মৃতির মেঘ কাটতে শুরু করল। সে ধীরে ধীরে বলল, কোড নেম তুফান, মিশন লাহোর। জেনারেল বিক্রম সিংয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ইনি দেশের আর্মি অফিসার ছিলেন যিনি কখনো কাঁদতেন না, কিন্তু আজ রাস্তার মাঝখানে তার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছিল। তিনি এগিয়ে গিয়ে সেই নোংরা পাগলকে নিজের বুকে জড়িয়ে ধরলেন, এতটাই শক্ত করে যেন কোনো হারিয়ে যাওয়া সম্পদ খুঁজে পেয়েছেন। জেনারেল সাহেবের নিখুঁত ইউনিফর্ম সেই পাগলের নোংরা আর রক্তে মাখামাখি হয়ে গেল, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। জেনারেল সাহেব কাঁদতে কাঁদতে বললেন, রণবীর, তুমি বেঁচে আছো, আমার বাঘ, তুমি বেঁচে আছো। আমরা তো ভেবে নিয়েছিলাম তুমি শহীদ হয়ে গেছো। 15 বছর কোথায় ছিলে তুমি? ভিড় স্তব্ধ ছিল। পুলিশকর্মীরা মূর্তির মতো দাঁড়িয়েছিল। কেউ বুঝতে পারছিল না যে কেন একজন পাগলকে জেনারেল সাহেব স্যার আর বাঘ বলছেন। জেনারেল সাহেব সেই পাগলের মুখ নিজের 2 হাতে নিলেন। সেই লোকটি শিশুর মতো জেনারেলকে দেখছিল। সে ভাঙা গলায় বলল, স্যার, ওরা খুব মারত, নখ উপড়ে নিয়েছিল স্যার, কিন্তু আমি নিজের নাম বলিনি, আমি দেশের কোনো গোপন তথ্য দিইনি স্যার, আমি পাস করে গেছি না স্যার। এটি শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষের কলিজা মুখে চলে এলো।
জেনারেল বিক্রম সিং ঘুরে ভিড় আর পুলিশ কর্মীদের দিকে তাকালেন। তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। তিনি গর্জে উঠলেন, তোমরা জানো ইনি কে? যাকে তোমরা পাগল বলছো, পাথর মারছ, জানো ইনি কে? নিস্তব্ধতা ছেয়ে রইল। জেনারেল সাহেব চিৎকার করে বললেন, ইনি ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের মেজর রণবীর সিং রাঠোর, 1999-এর কার্গিল যুদ্ধের সবথেকে বড় হিরো, যিনি একা শত্রুর বাংকারে ঢুকে তাদের 10 জন সৈনিককে মেরেছিলেন আর তারপর এক গুপ্ত মিশনে পাকিস্তান গিয়েছিলেন। আমরা খবর পেয়েছিলাম যে ওনাকে ধরে মেরে ফেলা হয়েছে, কিন্তু ইনি সেখানকার জেলে তিলে তিলে কষ্ট পেয়েছেন। 15 বছর, ভাবতে পারো তোমরা? 15 বছর ধরে শত্রু ওর শরীরের ইঞ্চি ইঞ্চি ভেঙেছে, ওনাকে পাগল বানিয়ে দিয়েছে। আর যখন উনি কোনোভাবে স্বদেশে ফিরে এলেন, তখন আমারই দেশের মানুষ আমার হিরোকে ভিখারি বানিয়ে দিল। জেনারেল সাহেবের গলা ধরে এসেছিল। লজ্জা লাগে আমার যে স্বাধীনতার হাওয়ায় তোমরা শ্বাস নিচ্ছ, তা এই পাগলেরই ভিক্ষা। ইনি নিজের যৌবন, নিজের পরিবার, নিজের মস্তিষ্ক সব কিছু তোমাদের জন্য হারিয়েছেন। আর তোমরা ওনাকে কি দিলে? পাথর, গালিগালাজ? দোকানি সোহনলালের মাথা লজ্জায় নুয়ে পড়ল। যে ছেলেরা পাথর মেরেছিল তারা ভিড়ের মধ্যে লুকিয়ে পড়তে লাগল। ইন্সপেক্টর রাঠির চোখেও জল চলে এলো। মেজর রণবীর, যাকে এতক্ষণ পাগল ভাবা হচ্ছিল, তিনি নিজের পকেট থেকে সেই নোংরা প্লাস্টিকের তেরঙ্গাটি বের করলেন এবং কম্পিত হাতে জেনারেল সাহেবকে দিলেন। বললেন, স্যার, পতাকা পড়া উচিত নয়। দেশ বাঁচিয়ে নিয়েছি না আমরা? জেনারেল বিক্রম সিং সেই পতাকাটি নিলেন এবং কপালে ছোঁয়ালেন। তিনি তৎক্ষণাৎ সঙ্গে থাকা মেডিকেল অফিসারকে ডাকলেন, ডাক্তার, এখনই অ্যাম্বুলেন্স আনুন, মেজরকে মিলিটারি হাসপাতালে নিয়ে যেতে হবে। এটি ভিআইপি ট্রিটমেন্ট, খবরদার কোনো যেন কমতি না হয়। তারপর জেনারেল সাহেব নিজে মেজর রণবীরের ছেঁড়া কাপড় ঠিক করে দিলেন, নিজের পকেট থেকে চিরুনি বের করে তার চুল ঠিক করে দিলেন এবং তারপর সবার সামনে সেই পাগলকে স্যালিউট করলেন। এবার এই স্যালিউট একজন জেনারেলের একজন মেজরকে ছিল না, বরং একজন ভাইয়ের অন্য ভাইয়ের প্রতি ছিল, একজন মানুষের এক দেবতার প্রতি ছিল। দেখতে দেখতে সেখানে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের ভিড় হাততালি দিতে শুরু করল। ভারত মাতা কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হল। জেনারেল সাহেব মেজর রণবীরের হাত ধরলেন এবং তাকে নিজের সাফারি গাড়িতে বসালেন, সেই সিটে যেখানে জেনারেল সাহেব নিজে বসেন। যখন কনভয় সেখান থেকে বেরোল, মেজর রণবীর গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছিলেন এবং তার মুখে শান্তি ছিল, কারণ তিনি নিজের বাড়ি আর পরিচয় ফিরে পেয়েছিলেন। পরে জানা গেল যে পাকিস্তান মেজর রণবীরকে পাগলের মতো বর্ডারে ছেড়ে দিয়েছিল, কারণ তার স্মৃতিশক্তি চলে গিয়েছিল। তিনি ঘুরতে ঘুরতে এই শহর পর্যন্ত চলে এসেছিলেন। মিলিটারি হাসপাতালে চিকিৎসার পর ওর মনে পড়ে গেল যে উনি একজন ফৌজি এবং আজ তিনি নিজের বাড়িতে আছেন, যেখানে সেনাবাহিনী তাকে পূর্ণ সম্মান ও বেতন দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের কি প্রতিবার কোনো জেনারেল আসার অপেক্ষা করতে হবে কোনো হিরোকে চেনার জন্য? আমাদের সমাজে কতই না এমন মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন যারা কোনো না কোনো দুর্ঘটনার শিকার, আর আমরা না জেনেই তাদের পাগল বলে দিই। সেদিন সোহনলাল আর সেই শহরের মানুষ শপথ নিল যে তারা কখনো কোনো অসহায়কে নিয়ে মজা ওড়াবে না, কারণ ছেঁড়া কাপড়ের নিচে একজন সম্রাটও থাকতে পারেন। মেজর রণবীর প্রমাণ করে দিয়েছেন যে একজন ফৌজির শরীর ভাঙতে পারে, কিন্তু তার বিবেক আর দেশপ্রেম কখনো মরে না। এই কাহিনী শেখায় যে আমরা যে স্বাধীনতা উদযাপন করি তার দাম কেউ নিজের জীবন দিয়ে মিটিয়েছেন। যদি কখনো রাস্তায় এমন কোনো ব্যক্তিকে দেখেন যিনি তেরঙ্গাকে সম্মান দিচ্ছেন, তবে তাকে নিয়ে মজা করবেন না। বন্ধুরা, এই কাহিনী যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তবে এটি শেয়ার অবশ্যই করবেন, যাতে পৃথিবী ভারতের বীর সন্তানদের সম্পর্কে জানতে পারে। এই ধরনের আরও গল্পের জন্য তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাওয়ার আগে কমেন্ট বক্সে জয় হিন্দ লিখে নিজের উপস্থিতি অবশ্যই জানাবেন। আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর আবার দেখা হবে একটি নতুন কাহিনীর সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন আর দেশকে ভালোবাসতে থাকুন।